আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে উন্নয়নের সরকার কাকে বলে সেই বিষয়ে ওনারা আলোকপাত করেছেন। গত পরশুদিন আমি ধর্মনগর গিয়েছিলাম। ধর্মনগরে গিয়ে 46টা প্রকল্প সেখানে উদ্বোধন করি। আপনারা শুনে খুশি হবেন যে এই সরকার সেখানে এই ধর্মনগরে 46টা প্রকল্প উদ্বোধন করার পরে আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে পরম্পরা সেইগুলো আমরা ভুলে গিয়েছিলাম, আমাদের কৃষ্টি সংস্কৃতি। তার জন্য ধর্মনগরকে আমরা বেছে নিয়েছি এই বছর প্রথম রাজ্যভিত্তিক যাত্রা অনুষ্ঠান সেখানে আমরা শুরু করি। আমাদের সরকার, আমরা জানি যে সংস্কৃতি ছাড়া কেউ বাঁচতে পারবে না এবং সংস্কৃতির মধ্যে আমাদের জীবন, আমরা নিজেদেরকে খুঁজে পাই। পুতুল নাচ এখানে আপনারা এইসব এলাকায় নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিন্তু এখন কিন্তু সেগুলো অবলুপ্তির পথে, নাটক অবলুপ্তির পথে। কীর্তন, আমরা গত বছরের ডিসেম্বরে সেই কীর্তন অনুষ্ঠানও আমাদের আইসিআই ডিপার্টমেন্টের সহায়তায় কীর্তন অনুষ্ঠানও আমরা করেছি। অর্থাৎ একদিকে আমরা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি তার পুনরুদ্ধার, কারণ আমরা দেখেছি বামফ্রন্ট সরকার, ওনারা তো ভগবান বিশ্বাস করে না, আমরা সবাই জানি। ওনারা তো ন দিয়ে শুরু হয় না, নাস্তিক, প্রথমেই নেগেটিভ। আর আমরা হচ্ছে আস্তিক, মানে আস্থা আছে আমাদের মানুষের প্রতি এবং মানুষও আমাদের উপর আস্থা আছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা আছে। আমাদের এখন ভারতীয় জনতা পার্টি, আমাদের আইপিএফটি এবং ত্রিপুরামতার সরকার এত সুন্দরভাবে কাজ করছে। সমস্ত ত্রিপুরাতে সবাই মিলে আমাদের সমস্ত জনপ্রতিনিধি সারাদিন মানুষকে নিয়ে কি করা যায়, মানুষের জন্য কিছুটা হিউম্যান টাচ যাকে বলে কিছু করা যায় কিনা তার একটা 24/7 প্রতিদিন ওনারা কাজ করে। যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। 2023-এ এমন একটা অবস্থা হয়েছিল যে মিতালি আমরা দেখেছি, সেই মিতালি ভেবেছিল মানুষ আবার সেই মিতালি জুড়ে চলে আসবে, কিন্তু মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে, আবার আমাদের সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছে। আপনারা দেখতে পেয়েছেন ভারতবর্ষে এখন যতগুলো নির্বাচন হচ্ছে, সব নির্বাচনে একের পরে এই তথাকথিত কমিউনিস্ট এবং কংগ্রেস আস্তে আস্তে অবলুপ্তির পথে। এবার আমরা দেখলাম যে 100 ক্রস করেনি এমপি ইলেকশন, মেম্বার অফ পার্লামেন্টে 100 ক্রস করতে পারেনি। আর ওনারা স্বপ্ন দেখছিলেন যে এবার ওনারা ক্ষমতায় চলে আসবে। আর কমিউনিস্টের কথা বলতে লাভই নেই, ওরা নোটার সাথে কম্পিটিশন করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা এটা কিন্তু এরকম আমরা পরীক্ষা দিচ্ছি। সারা বছর যে আমরা কাজ করি, যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষার রেজাল্ট থেকে বোঝা যায় মানুষ আমাদের উপর কতটুকু আস্থা আছে। লাস্ট যে আমাদের দিল্লিতে ইলেকশন হলো, সেই ইলেকশন আপনারা দেখেছেন প্রায় 27 বছর পর আবার দিল্লিতে বিজেপি সরকার আবার চলে এসেছে। একের পরে আপনারা দেখছেন এখানে স্কুল আজকে ভার্চুয়ালি আমরা করলাম, ফিজিক্যালি এখানে করলাম। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের, তাদের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা খুব প্রয়োজন এবং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে গুণগত যে শিক্ষা তা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা 10,323 আমরা জানি একটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে, স্টুডেন্টসদের একটু অসুবিধা হচ্ছে, কারণ টিচারদের খামতি হয়ে গেছে। আমরা এখন বিভিন্নভাবে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে এত বড় একটা গ্যাপ কিভাবে ফিল আপ করা যায়, সেই কাজটা আমরা করছি। আমরা একটাই কাজ, সেটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হবে না এবং যেখানে উন্নয়নের বিষয় দাঁড়ায় সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলারও প্রশ্ন দাঁড়ায়। ত্রিপুরা এখন সর্বভারতীয় স্তরে 28টা রাজ্যের মধ্যে নিজের দিক থেকে 3 নম্বরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। যেখানে শান্তি আছে, মানুষ বাইরের থেকে আসছে, এখানে ইনভেস্টররা আসছে, ইনভেস্ট করার জন্য তৈরি হয়েছে। আগে খোয়াই আমরা আসতাম
কোয়াই ডিস্ট্রিক্টে চারিদিকে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি। আমার এখানে কল্যাণপুরের এমএলএ পিনাকি বাবু বলেছেন যে কি অবস্থা ছিল আগে, আর আজকে সব জায়গার মধ্যে শান্তি। এবং বারবার একটাই যে শান্তি যেভাবেও আমাদের জাতি জনজাতি, রঞ্জিত বাবু বলেছেন যে যে স্কুল আছে ওনার এখানে উদ্বোধন হলো, সেখানে বাঙালি এবং জনজাতি সবাই মিলে স্কুলে ভর্তি হয়, এখানেও ভর্তি হয়েছে, এখানেও থাকবে। আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এতদিন ধরে যারা রাজনীতি করে এসছে, যাদের রাজনীতির ব্যবসা এতদিন ধরে আমরা দেখেছি, সেই ব্যবসা ওনারা করেছেন। কিন্তু বিপদ, ওনাদের অস্তিত্বের সংকট, তো নানাভাবে চেষ্টা করে নানাভাবে বিভিন্ন বন্দি মাঝে মাঝে ওনারা তৈরি করেন, কিন্তু সেগুলো মানুষ সেগুলোকে গ্রহণ করেন না। খুব চিন্তায় পড়ে গেছে কি হবে আগামী দিন। তো বাধ্য হয়ে একজন আরেকজনের কাজে ভর করে এখন চেষ্টা করছে আগামী দিন কি করা যাবে। আমরা 1977-78 এর ঘটনা যদি আমরা জানি, সেখানে একই অবস্থা, সেই থেকে শুরু হয়েছে তাদের মধ্যে বিতান। আগে আন্ডার টেবিল ছিল, লুকিয়ে লুকিয়ে। এবার যেটা আমরা দেখলাম 2023-এ একটা অস্থিরতা তৈরি করার জন্য ওনারা একদম ওপেন, ওনারা একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে। এবং সেই হাত যে মিলিয়েছে নিজেদের 2-3 লোকের তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এই কাজটা করেছে। আমি বিধানসভার মধ্যে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, যারা এতদিন ধরে আপনাদের যে কোন সন্ত্রাস করেছে তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, উপরে গিয়ে কি জবাব দেবেন? আমরা নকশাল পিরিয়ডে 1970 আমরা দেখেছি যে কমিউনিস্টদের আরেকটা ভার্সন নকশাল, একই কায়দায় ওরা কে বলতো, লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন। অদ্ভুত কি অবস্থা, কত লোক কত স্টুডেন্টের জীবন বাতিল হয়ে গেছে। আর কি বলতো, উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। গণফৌজনা না থাকলে জনগণের আর কিছুই থাকবে না। অদ্ভুত অদ্ভুত স্লোগান দিত। আমাদের চেয়ারম্যান, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমাদের দেশে থাকবে, আমাদের খাবে, সব করবে, এইভাবে মগজ ধুলাই করে কত ছেলের জীবন নষ্ট করেছে। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি উৎস। অদ্ভুত সব স্লোগান। আজকে এখানে সুন্দর করে আমরা এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম। 70 সনে যদি হতো ওইখানে বোমা ফেলতো আর বলতো কাগজের বোমা। এই তো ছিল সমস্ত জায়গায় অস্থিরতা, খুন, সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খলতা। সেই পার্টিগুলোর এখন মানুষ বুঝে গেছে তাদের দিয়ে এই দেশ চলবে না। 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশ থাকবে কি থাকবে না, এরকম একটা চিন্তা হয়েছিল। আমাদের পার্লামেন্টের মধ্যে পাকিস্তানের টেররিস্টরা এসে আঘাত করেছে। মুম্বাইয়ের ঘটনা আমরা জানি, আমরা নর্থ ইস্টের ঘটনা আমরা জানি। কখন যে নর্থ ইস্টের গুয়াহাটিতে গেলে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানে না। সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন আসলো, উনি এই দেশটাকে রক্ষা করেছেন। আজকে আমরা বেঁচে গেছি, এমন এক গার্জিয়ান আমাদের এসছে সুরক্ষার দিকে হোক আজকে সুনিশ্চিত করেছে। আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো, যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, এয়ার স্ট্রাইক করলো, তারপর কিন্তু আর রাজত্ব নেই। এই হচ্ছে নেতৃত্ব, এই হচ্ছে মানে লিডার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরাও সেভাবে কাজ করছি। আজকে স্কুল হোক, রাস্তাঘাটে হোক, সব দিকে আমরা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, তাছাড়া কোনো চিন্তা নেই। সাধারণ মানুষের কিভাবে আমরা তাদের আত্মসম্মান, তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস কিভাবে বাড়াবে, সেভাবে আমরা কাজ করছি। আমরা আজকে স্কুলগুলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কিভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে। স্মার্ট ক্লাসের সংজ্ঞা আগের যারা চালিয়েছেন তাদের কাছে স্মার্ট ক্লাস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। ভাঙা বেঞ্চি, ভাঙা টেবিল, আমরা স্বাস্থ্য দপ্তরে আমি দেখেছি ভাঙা টেবিল, ওপিডিতে বসতাম ভাঙা টেবিল, হাতল ভাঙা, আর মনে হতো এটাই বুঝি জীবন, এইভাবে আমাদের চলবে। আমরা টিঙ্কারিং ল্যাব বানাচ্ছি স্কুলে, ইনোভেটিভ আইডিয়া সমস্ত 3D মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি। এই হচ্ছে আমাদের বর্তমান সরকার। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে
আইএস অফিসার হোক, আমাদের ছেলে মেয়েরা এখান থেকে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আমাদের এখান থেকে ছেলে মেয়েরা গিয়ে রকেট তৈরি করবে, সেই রকম আমরা চিন্তা ভাবনা করছি। এবং ত্রিপুরার ছেলে মেয়েদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই। এতদিন ধরে রাজনীতির নামে তাদেরকে মানে ভুল পথে ওরা চালিয়েছে। আমরা এর মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে শিক্ষা খাতে এবার আমরা অনেক বেশি কিন্তু বাজেটে আমরা রেখেছি, প্রায় 11.94% আমরা শিক্ষা খাতে আমরা রেখেছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা এখানে যারা গার্জিয়ানরা আছেন, যখন স্কুল থেকে বেরোনোর পর এমন একটা অবস্থায় কোন টিচারের কাছে যাবেন, তাদেরকে কোথায় পড়াবেন, এই নিয়ে একটা স্কুটার দিয়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে। একবার ইংরেজি পড়ালে যে ওই টাইমে আবার ফিজিক্সের মাস্টারের কাছে যেতে হবে, কেমিস্ট্রি মাস্টারের কাছে যেতে হবে, বায়োলজি বা ম্যাথের কাছে যেতে হবে। আমরা এবার বাজেটের মধ্যে আমরা বললাম না, এর থেকে উত্তরণ আমাদের খুঁজতে হবে। তা আমরা কি করলাম, সমস্ত সাব ডিভিশনে, সমস্ত মহকুমার মধ্যে আমরা একটা করে আমরা এই ধরনের কোচিং সেন্টার আমরা চালু করছি। এবং সেখানে একটা কোচিং সেন্টারের মধ্যে সব পড়ানো হবে। এবং এই কোচিং সেন্টারগুলো প্রথমে ইংলিশ এবং সায়েন্স গ্রুপ আমরা শুরু করেছি। সাধারণত এইগুলোর পিছনে মানুষ দৌড়ায়, তো সেই ব্যবস্থা এবার বাজেট আমরা রেখেছি। এবং এতে করে আমি আমার অর্থমন্ত্রীকে আমি বলেছি, সুপার টু সুপার বেস্ট যে টিচার যদি বাইরের থেকে আনতে হয় বাইরের থেকে আনবে। কারণ টেস্টেড যারা আছে আমাদের ত্রিপুরাতে, তারা তো হয়তো নাও আসতে পারে ওই কোচিং সেন্টারে, কিন্তু এর থেকে ভালো টিচার আপনি টেন্ডার করুন, বাইরের থেকে আসুন। ওইসব টিচারের মাধ্যমে আমাদের আগামী দিনের ছেলেমেয়েরা স্কুল কলেজে তো পড়বেই, কিন্তু তারপরেও এই মানে মাস্টার বাড়িতে যাওয়ার যে একটা প্রবণতা আছে, তার থেকে বাঁচতে গেলে এই সিস্টেমে যদি না যায়, সেই কাজটা আমরা এবার করেছি। এর মধ্যে আমবাসা, কাকরাবন এবং করবুকে নতুন করে ডিগ্রি কলেজ আরো 3টা এইবার বাজেট আমরা রেখেছি। আপনারা শুনে খুশি হবেন যে এইবারের বাজেটে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা চালু করেছি আগরতলা, উদয়পুর এবং আমবাসা। অর্থাৎ এই সেন্টারে সমস্ত যে আমাদের যে বিধানসভাগুলো আছে, সেই বিধানসভাগুলো কভার করে 3টা জায়গাতে। সেখানে এই কম্পিটিশন এক্সামিনেশন অনেকে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার পায়, অনেক প্রাইভেটে যায়। তো যদি এই ধরনের সেন্টার আমরা ব্যবস্থা করি, তাহলে ওরা অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশন করতে পারবে। কম্পিটিশনে তারা বিভিন্ন কলেজে যেতে পারবে, বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা আপনারা শুনেছেন যে গত বছর আমাদের কোঅপারেটিভ ব্যাংকের একটা পরীক্ষা নিতে গিয়ে একসাথে এত মানে যারা পরীক্ষা দেবে এত ক্যান্ডিডেট, তাদের জন্য স্থান ছিল না। আমরা এবার হাঁপানিয়াতে এখানে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আমরা এবার শুরু করেছি। সেখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে, বাইরে যেতে হবে না। সেই ব্যবস্থা এর জন্য 15 কোটি টাকা আমরা সেন্ট্রাল দিয়েছি এবার বাজেটে।